হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে একটি মিনু গল্প পড়াবো। গল্পটির নাম মিনু। তো আমি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং আমি যা পড়েছি আপনাদের কাছে তা শেয়ার করছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি শুধরিয়ে নিব। তো বনফুল মানে তার ডাকনাম, মানে যিনি লিখেছেন তার ডাকনাম এবং তার প্রকৃত নাম বালাইচাঁদ। তো একটু নিচে নামাই এটা। তো এটার মূল ঘটনা হচ্ছে মেয়েটার জন্মের আগেই তার মা মারা গেছে। তো সে থাকে হচ্ছে তার একটা দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। লোকে অবশ্য তার লোকে অবশ্য যোগেন বাসক মানে তার মালিক লোকে অবশ্য যোগেন বাসককে মহৎ লোক বলে, তবে সে একটু মহৎ লোক না। তাকে নিষ্পাপ ভাবে অত্যাচার করে এই ছোট একটা মেয়েকে। এবং সে এটাও কি ও ছোটবেলায় তার পিসিমা বলেছে, তাকে সান্ত্বনা দিয়ে বলেছে যে তার বাবা বিদেশে গেছে। আসলে না, তার বাবা বিদেশে যায়নি, তাকে বলেছে যে বিদেশে গেছে, তার বাবা পরপারে গেছে। তো এখন আমরা একটু গল্পটা একটু পড়ি। মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বাসক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই যে লোকে বলে যে যোগেন বাসক মহৎ লোক, কিন্তু সে মহৎ লোক না। মানে লোকে বলে যে বোবা মেয়েটাকে মহৎ লোক বলেই বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে, কিন্তু এটা না, তাকে অত্যাচার করে। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বাসকের। পেট ভাতে এবং সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ইচ্ছুত কালাও। ইচ্ছুত কালাও মানে কানে কম শুনে, একটু কানে কম শুনে। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনারও দরকার হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই বুঝতে পারে। এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণত বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে, শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করছে তাতে। খুব ভোরে উঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি ফুটে উঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সেই সই ঠিক সময় উঠেছিস দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পীয়মণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিঃশ্বাস ছাড়া আলোক দূত। কিন্তু মিনুর চোখে সে সই। মিনু বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসের গ্রহস্থলিতে উনুন ধরবার। আমরা একটু নিচে নামাই। ধরবার জন্য আকাশের পিসেমশাইও হয়তো ডেইলি প্যাসেঞ্জারি করে তার নিজেরই পিসেমশাইয়ের মতো শুকতারার। নিচে নামি। আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজেই যায় সেই কয়লা ভাঙতে। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? না বুঝলে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের জন্য আমি আবার নয়তো এই গল্পটা আবার তোমাদেরকে আরো সুন্দর মতো বুঝিয়ে বলবো।
কয়লাগুলো ওর শত্রু। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়ির নাম রেখেছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গাদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুড়িয়ে গেছে, সইসে কয়লা ভাঙছে, তোমরা উঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটির কাছে। ঘুঁটি ওর কাছে ঘুঁটি নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটির তরকারি দিয়ে শত্রুদের মনে কয়লা দে খাবে। আঁচটা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি। একটু নিচে নামে আমরা। আমরা এই তৃপ্তি পর্যন্ত পড়েছিলাম। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটছে কিনা। আশার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ উঠেনি। আজ এভাবেই নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাহিরের জগতের মিল নেই, কিন্তু জগতের তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। ওদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে থুবড়ে গেল। মিনু কি সেই কান্না! তোড়ানো জায়গায় রোজ হাত। আমি একটু নিচে নামাই। রোজ হাত বুলিয়ে দেয়। গ্লাস চারটির নাম হারু, বারু, তারু আর কারু। বন্ধুরা, এখানে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু বানানো যায়। গল্পের মধ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন বানানো যায়। তোমরা কিন্তু প্রশ্নগুলো বানাবে, আমি এখানে বানাই দিচ্ছি না। চারটিতে গ্লাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিডশেফটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপা। গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিডশেফটের। আমি মিডশেফটের কি এটা জানতে পারিনি, তোমরা যদি জানো কমেন্টে জানিয়ে দিবে। চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে, আমর মুখ্য পোড়া, সব জিনিস পেটে পুড়ে পুড়ে বসে আছে। মিনু আর একটি দৈনন্দিন কর্তব্যের মধ্যে আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালের দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গেছে, আশ্রয় করেছে ওই ডালটিকে। এর কারণ হচ্ছে তার। আচ্ছা, আমরা একটু নিচে নামাই।
জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার পিসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল সেই সরু ডালটার একটা হলদে পাখিও এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে সেই সরু ডালে সেদিন হলদে পাখি এসে আবার বসবে। সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধু? মানে টুনুর বাবা যখন বিদেশ থেকে এসেছে তখন সেই গাছটার ডালের উপর একটা হলুদ পাখি বসেছিল। নিশ্চিত আবার যখন হলুদ পাখিটা বসবে গাছের উপর তখন তারও বাবা আসবে, সেটা এখানে বুঝাতে চেয়েছে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবুও রোজ একবার ছাদে উঠে। আমরা একটু নিচে নামাই। এই যে ছাদে উঠে এতটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম। মিনু, এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে ক্যাম্প দিয়ে জ্বর এলো তার। কম্প মানে কাঁপা, মানে হাত টাত এরকম করে কাঁপে যে, কাঁপাকে কম্প বলে। এখানে কম্প। কেউ কাউকে কিছু বলে না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিন চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সেই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? মানে সে মনে মনে বলছে ওই যে কি শুকতারাকে। উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজেই ছোট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খির খির দরজাটা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসেমশাই হইতেছে যে পিসিমার হাজবেন্ড, মানে পিসেমশাই তোমরা তো বুঝতেই পেরেছো। তখনও ঘুমাচ্ছেন, মানে তারা তখনও ঘুমাচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লাল লাল লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ। চমৎকার। একটু নামায়, আমরা এখানে বুঝতে পারতেছি না এটার জন্য। পূর্ব আকাশ, এই যে চোখে পড়ল লালে
লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বাহ, কি চমৎকার আজ উঠেছে তো শোয়ের। একটু হাসলো সে, তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমান রোমাঞ্চিত হয়ে উঠল তার, মানে রোমাঞ্চিত সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয়ই আসবে, কারণ ওই যে টুকুর বাবা যখন আসছিল তখন গাছটার মধ্যে একটা হলদে পাখি আসছিল, মানে গাছটার ঢালে হলদে পাখি বসছিল। তো সে ভাবলো যে আবার যখন গাছটার মধ্যে হলদে পাখি আসবে নিশ্চয়ই তখন বাবা আসবে, তাই আবার এখন আসছে। সে ভেবেও নিচ্ছে যে তার বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্তও দাঁড়ালো না ছাদে। যদিও পাটা টলছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। মানে তার বাবা তো আর কখনো আসবে না, তার বাবা গেছে গা পরপারে। তো আমাদের এতটুকু একটা গল্প।